আমাদের জাতীয় জীবনের উজ্জ্বল অবিস্মরণীয় ব্যক্তিত্ব সৈয়দ মাহবুব মোর্শেদ। চির উন্নতশীল নির্ভীক বিচারপতি হিসেবেই তার পরিচিতি। আজকে তার ৩৮তম মৃত্যুবার্ষিকী। ১৯৭৯ সালের ৩রা এপ্রিল তিনি এই সুন্দর সুশোভিত পৃথিবী থেকে বিদায় নেন। আজকে আমরা তার স্মৃতি ও আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাদের অনুষ্ঠান শুরু করছি। আজকে তার সম্পর্কে, তার গৌরব উজ্জ্বল জীবন সম্পর্কে আমরা শুনব তার সুযোগ্য পুত্র সাবেক সচিব সৈয়দ মাহবুব মোর্শেদ, ব্যারিস্টার এম সারোয়ার হোসেন এবং অ্যাডভোকেট আরিফ খান। তার কাছ থেকে আমরা তার গৌরব উজ্জ্বল জীবন সম্পর্কে আমরা শুনব। আমি প্রথমে অনুরোধ করছি অ্যাডভোকেট আরিফ খান সাহেব তার বক্তব্য শুরু করবেন। জনাব মাহবুব মোর্শেদ অনেক পরিচয়ে তার পরিচিতি দেওয়া সম্ভব, তবে আমি নিজে যেহেতু আইনাঙ্গনের ব্যক্তি, আমার কাছে তার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে উজ্জ্বল ভূমিকা বিচার বিভাগে সম্মান এবং বিচার বিভাগের সম্ভ্রম উজ্জ্বল করার ক্ষেত্রে তিনি যে অকুতোভয় ভূমিকা তিনি পালন করেছেন সেই দুর্যোগকালীন সময়ে। জনাব এস এম মোর্শেদের সে কি অতুলনীয় ভূমিকা ছিল পাকিস্তানের সেই বন্দি দশার সময়ে, সেটা বোঝা যাবে তার বিচারপতিকালীন সময়ে খুবই সাহসী এবং অনন্য সাধারণ উজ্জ্বল সব রায় থেকে। আমরা জানি যে ১৯৫৮ সালে পাকিস্তানে সামরিক শাসন জারি করা হয় এবং যে কোনো দেশে সামরিক শাসন মানেই হলো গণতন্ত্রের অবলুপ্তি, যেটা পাকিস্তানে হয়েছিল, নাগরিক অধিকারের সম্পূর্ণ অনুপস্থিতি, যেটা পাকিস্তানে হয়েছিল, এবং যে কোনো পরিস্থিতিতে জনগণের ন্যায্য দাবিকে গুলির মধ্য দিয়ে, বন্দুকের মধ্য দিয়ে বা অস্ত্রের মধ্য দিয়ে দাবিয়ে রাখার যে প্রচেষ্টা। এবং মাহবুব মোর্শেদের সবচেয়ে অতুলনীয় ভূমিকা দেখা যায় পাকিস্তানের সেই ভয়ঙ্কর জাতীয় দুর্যোগের সময়গুলোতে। বিশেষ করে ১৯৬২ সালে তিনি বেসিক ডেমোক্রেসি, আইয়ুব শাসনের আমলে যে প্রণীত অদ্ভুত যে গণতান্ত্রিক রীতি তখন চালু হয়েছিল, ওই সময়ে বিচার বিভাগের স্বাধীনতাকে অপহরণ করা হয়েছিল। নাগরিক অধিকার বলতে কোনো অধিকার ছিল না, দেশে কোনো সংবিধান ছিল না। যে সংবিধান ১৯৬২ সালে দেওয়া হয়েছিল এটা খুবই ত্রুটিপূর্ণ এবং অদ্ভুত গণ অধিকারের হরণকারী একটি সংবিধান ছিল। এর মধ্য থেকেও একজন বিচারপতি হিসেবে তিনি জনগণের অধিকার রক্ষায় যে অসম্ভব সাহসী সব রায় প্রদান করেছেন, তা পৃথিবীর ইতিহাসে, বিচার বিভাগের ইতিহাসে অন্যান্য সাধারণ উজ্জ্বল এবং প্রশংসনীয় রায় হিসেবে স্বীকৃতি পেয়ে এসেছে। ১৯৬৪ সালে আরেকটি মামলায়, সিরাজুল হক চৌধুরী ভার্সেস চাঁদপুর একটি মামলায়, খুবই গুরুত্বপূর্ণ মামলায়, যেখানে তিনি ঘোষণা দিয়েছিলেন যে, এবং গোলাম সারোয়ার ভার্সেস ইস্ট পাকিস্তান এরকম আরেকটি মামলায় প্রথমবারের মতো মাহবুব মোর্শেদ রায়ে ঘোষণা করেছিলেন যে সরকার প্রণীত যে কোনো নীতি বা যে কোনো প্রশাসনিক নির্দেশের জুডিশিয়াল রিভিউ বা বিচারিক পর্যবেক্ষণ সম্ভব ওই সংবিধানের কাঠামোর আওতায়ও। ওই সময়ে এরকম একটি রায় গণতান্ত্রিক আন্দোলনে যারা জড়িত ছিল তাদের জন্য খুবই আশাব্যঞ্জক এবং তাদের জন্য খুবই সাহসের সঞ্চার করেছিল তার সর্বোচ্চ আদালত থেকে এরকম একটি রায়। তার সাংস্কৃতিক ক্ষেত্রে তার ভূমিকা, রবীন্দ্রনাথের ১০০তম বার্ষিকী উদযাপন উপলক্ষে বিচারপতি হিসেবে, সিটিং বিচারপতি হিসেবে তার যে সাহসী ভূমিকা, সাংস্কৃতিক ক্ষেত্রে তার যে অঙ্গীকার, এটারও একটা বিশাল একটা অবদান রয়েছে ওই সময়। এবং সবশেষে যেটা বলবো, এবং এখন এই জিনিসটা সবচেয়ে কম আলোচনা হয়, এটা আসলে ঠিক না, আমাদের নতুনভাবে এই জিনিসগুলো আরও বেশি আলোচিত হওয়া উচিত, সেটা হলো ১৯৫৪ সালেই একমাত্র নির্বাচন, যে নির্বাচনে সর্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে সকল নাগরিকের এক ভোট এর যে স্বীকৃতি, সাংবিধানিক অধিকার স্বীকৃতি পেয়েছিল। কিন্তু পরবর্তীতে যে ১৫ বছর পাকিস্তানের সময়ে, তখন কিন্তু এই ভোটাধিকার কিন্তু আইয়ুবী সামরিক শাসন কিন্তু জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছিল। সকলের ভোট ছিল না, প্রত্যক্ষ ভোট ছিল না। সেই ভোটাধিকার স্বীকৃতি যখন ১৯৬৯ সালে রাউন্ড টেবিল কনফারেন্স হয়, সেই কনফারেন্সে চিফ জাস্টিস মোর্শেদ তখন একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে, একজন সাধারণ নাগরিক হিসেবে যখন সেই রাউন্ড টেবিল কনফারেন্সে অংশগ্রহণ করেন, তখন তিনি সেই এক ভোট এবং এক ব্যক্তি যে নীতির
পক্ষে অনন্য সাধারণ শক্ত ভূমিকা নিয়েছিলেন এবং গণতন্ত্রের পক্ষে তার যে আপোষহীন এবং তার যে শক্ত ভূমিকা, সেই ভূমিকার কারণে আমাদের মুক্তিযুদ্ধ পর্যন্ত আমাদের প্রত্যেকটি গণতান্ত্রিক আন্দোলন তার নৈতিকতা দ্বারা, তার সাহসী বিচারিক সিদ্ধান্ত দ্বারা প্রভাবিত হয়েছে। এবং 58 সাল থেকে 69 সাল পর্যন্ত যে সামরিক শাসন, সেই সামরিক শাসনের মধ্য থেকেও যখনই রাজনৈতিক ব্যক্তিত্বগণ জেল জুলুম নিপীড়নের সম্মুখীন হয়েছেন, এর বিপরীত দিকে আমরা দেখি সরবে উজ্জ্বল এক ব্যক্তিত্ব এস এম মোরশেদ, যিনি বিচারকের সর্বোচ্চ আসনে বসে অসাধারণ সব রায় ঘোষণা করছেন মানুষের পক্ষে, দেশের পক্ষে এবং গণতন্ত্রের পক্ষে। এবার আমি ব্যারিস্টার এম সারওয়ার হোসেন, তার কাছ থেকে আইনের ক্ষেত্রে তার যে অবদান, আইনের শাসন প্রতিষ্ঠায় যে তার যে অবদান, এ সম্পর্কে কিছু শুনবো। আমি অত্যন্ত শ্রদ্ধা ভরে স্মরণ করছি বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র, বিচার অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র জনাব মাহবুব মোরশেদকে, তার আত্মার মাগফিরাত কামনা করছি। দেখুন, আমরা প্রায় লর্ড ডেনিংয়ের কথা শুনি। এই উপমহাদেশে যদি কেউ লর্ড ডেনিং থেকে থাকেন, তিনি সৈয়দ মাহবুব মোরশেদ। তার যে অবদানটা, সেই অবদানটা ছিল মূলত আইনের শাসন প্রতিষ্ঠা, এবং আইনের শাসন প্রতিষ্ঠার জন্য যে জিনিসটা দরকার, সেপারেশন অফ জুডিশিয়ারি, তিনি সেটার প্রবক্তা ছিলেন। আজকে তার মতো মেরুদণ্ডওয়ালা জাজ, যারা প্রশাসনের, যারা সরকারের রক্ত চক্ষুকে উপেক্ষা করে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য কাজ করেছে, আমি যদি জনাব মাহবুব মোরশেদের সেই আঙ্গিকটা বর্তমান প্রেক্ষাপটে আনি, আইনের শাসনটা কি? আইনের শাসনটা হলো যে এভরিবডি ইজ ইকুয়াল বিফোর ল। কিন্তু আমরা বর্তমানে দেখতে পাই যে কোনো ক্ষেত্রে আইন কোনো ব্যক্তির টুটিও টাচ করতে পারে না। আমি যদি আপনাকে উদাহরণ দেই, যেমন হলমার্ক কেলেঙ্কারি আমরা জানি, সেইখানে পত্রিকা এসেছিল যে এইখানে শেরাটন হোটেলে বসে সরকারের একজন পরামর্শক, একজন অ্যাডভাইজার এইটার মূল নায়ক ছিল। আমরা দেখছি আইন কিন্তু তাকে টাচ করতে পারে নাই। আমরা দেখছি বেসিক ব্যাংকের একজন যে চেয়ারম্যান, তাকে আইন টাচ করতে পারে নাই, যদিও অর্থমন্ত্রী সর্বশেষ বলেছেন যে সেই দায়ী এবং দুদক তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে, কিন্তু আমরা এখন পর্যন্ত দেখিনি কোনো ব্যবস্থা নিয়েছে। আমরা যদি আরও উদাহরণ টানি, আমি একটু আপনার আগরতলা ষড়যন্ত্র মামলা যে তার যে ঐতিহাসিক যে এইটা ভূমিকাটা ছিল, এই দিকে আমি একটু যেতে চাচ্ছিলাম। জি, আগরতলা ষড়যন্ত্র তিনি যে পদত্যাগ করেছিলেন, জি, ওই বিষয়টা একটু যেতে চাচ্ছিলাম। এই কথাটাই আমরা বলি যে যদি কোনো বিচারক তার কনসাস থেকে বিচার না করতে পারে, আইন অনুযায়ী যদি বিচার না করতে পারে, তার দায়িত্ব হয়েছে জনগণের কাছে তার আত্মসম্মান বজায় রেখে পদত্যাগ করা এবং জনগণের কাছে প্রকাশ করা যে আমি এই কারণে ন্যায় বিচার করতে পারবো না এবং সেই কারণে আমি এই পদের দায়িত্ব পালন করবো না। জনাব মোরশেদ সেই কাজটি করেছিলেন। তিনি প্রতিষ্ঠা করছেন যে একজন বিচারক হতে হলে কতদূর আত্মসম্মান থাকতে হয়। আজকে দুঃখের সাথে আমরা দেখি যে নিম্ন জুডিশিয়ারিতে, ইভেন হাইকোর্টে, আমি হাইকোর্টে প্র্যাকটিস করি, আই এম সরি টু সে যে আমি একটা লেখায় পড়েছি, নিম্ন জুডিশিয়ারিতে বলা হয় যে পেশকার থাকে, জজ যেখানে বসে 2.5 হাত দূর থেকে ঘুষ লেনদেন করে, অথচ জজ সেইটা ডিটেক্ট করতে পারে না, তাহলে সে ন্যায় বিচার কী করে প্রতিষ্ঠা করবে? আজকে হাইকোর্ট ডিভিশনে এটা বই দিয়ে আছে, মাহমুদুল ইসলামের বইয়ের ভিতরেও লেখা আছে যে কোর্টে বিচার পরিচালনা করা হয়, সেই কোর্টের ভিতরেই বিও সাহেবরা ঘুষ লেনদেন করে। তাতে মানুষের ভিতরে একটা ধারণা এইভাবে যেতে পারে যে এই যে ঘুষ লেনদেন হয় তার ভাগ বোধহয় অনেক উপরে যায়। অতএব এই জায়গাগুলো অ্যাড্রেস না করে কখনো আইনের শাসন প্রতিষ্ঠা করা যাবে না। আবার বলি, যেমন লর্ড ডেনিংয়ের উদাহরণ দিয়ে বলি, যে লর্ড ডেনিং একটা জাজমেন্টে বলেছিলেন যে ফায়ার সার্ভিসের গাড়িও যদি রেড লাইট ভায়োলেট করে, তাকে আমি ধন্যবাদ দেব, বাট হি মাস্ট বি প্রসিকিউটেড। আজকে দেখেন আমাদের ঢাকা শহরে আইনশৃঙ্খলা বাহিনীর গাড়ি সবচেয়ে বেশি ট্রাফিক আইন ভঙ্গ করে, এবং তাদের এফিসিয়েন্সি এত নিম্নে নেমে গেছে যে ইউনিভার্সিটির ছেলেরা নিজেরা সিগন্যাল দিয়ে গাড়ি চালাই যায়, তাদেরকে পর্যন্ত আইন মান্য করতে বাধ্য করতে পারে না। অতএব আজকে এই দিনে জুডিশিয়ারির এই ধরনের দৈন্য দশার ভিতরে আমাদের বিচারপতি মোরশেদের মতো বিচারপতির খুব বেশি প্রয়োজন। যদিও আমরা কিছু ভালো জাজমেন্ট দেখছি, যেমন আমরা বিজিএমই বঙ্গবন্ধু ভাঙ্গার জাজমেন্ট দেখেছি, এবং আরও কিছু ভালো জাজমেন্ট আছে, কিছু সুমোটো ভালো জাজমেন্ট হয়েছে, কিন্তু এই ধরনের আরও অনেক জাজমেন্ট আসতে হবে। এবং আরেকটা কথা বলতে হয়, একটি জাতিকে বাঁচাই রাখতে হলে, একটি দেশকে বাঁচাই রাখতে হলে, যদি দেশের একটি অঙ্গন সঠিক থাকতে হয়, সেটা বিচার বিভাগে ঠিক থাকতে হবে।
খুব ভালো লাগলো। এবার আমরা সৈয়দ মাহবুব মোর্শেদের সুযোগ্য পুত্র সাবেক সচিব সৈয়দ মাহবুব মোর্শেদ তার কাছ থেকে তার ব্যক্তিগত বাবাকে যে খুব অন্তরঙ্গভাবে কিভাবে দেখেছেন, পাশাপাশি কিভাবে মূল্যায়ন করেন বিচারপতি মোর্শেদকে, তার কাছ থেকে শুনবো। সৈয়দ মাহবুব মোর্শেদ। ধন্যবাদ সালাউদ্দিন। আমার পিতৃদেব ছিলেন একজন লিবারেল। ওর পলিটিক্যাল ধর্ম, রাজনৈতিক ধর্ম ছিল লিবারেলিজম। উনি সবসময় দুই পক্ষের কথা শুনে সিদ্ধান্তে পৌঁছতেন। সবসময় বলতেন, ওই ল্যাটিন একটা প্রবাদ, অডাই অল্ট্রাম পার্টাম, দুই পক্ষের কথা শুনে তারপরে সিদ্ধান্ত নিও। উনি সবাইকে সম্মান করতেন, সবাইকে, সব শ্রেণীর মানুষকে শ্রদ্ধা জানাতেন, সবাইকে নিজের কাছে টানতে পারতেন। উনি 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 সঙ্গীত গান শুনতে পছন্দ করতেন। উনি নাটক দেখতেন, সিনেমা দেখতেন, কবিতার বই ওর সবসময় ওর টেবিলে থাকতো, উপন্যাস পড়তেন, আমাদেরকে উৎসাহিত করতেন বই পড়তে। উনি ছিলেন একটা উদার মানুষ, সবার জন্যে সবাইকে কাছে টেনে নিতেন, সবাইকে সম্মান প্রদর্শন করতেন। ওর মধ্যে ওই দুইটা ক্যারেক্টারিস্টিক, দুইটাই বৈশিষ্ট্য ছিল। একটা ছিল হিউম্যানিজমের, উনি ছিলেন একজন হিউম্যানিস্ট, আর উনি ছিলেন লিবারেল। ওর নিজের রাজনীতির বিষয় বলেছেন, আমার যখন অল্প বয়স ছিল তখন আমি নিজেকে একজন সোশ্যালিস্ট মনে করতাম। পরে যখন আরও যখন বয়স বাড়ল তখন আমি নিজেকে সোশ্যাল ডেমোক্র্যাট বলতাম। আর এখন জীবনের শেষের দিকে এসে আমি নিজেকে একজন শুধুমাত্র ডেমোক্র্যাট বলি। আমি এখন বলি আই অ্যাম এ ডেমোক্র্যাট, পিওর অ্যান্ড সিম্পল, আর কিছু না। উনি গণতন্ত্রে বিশ্বাস করতেন, গণতন্ত্রের পক্ষে সবসময় ছিলেন, আর গণতন্ত্রের জন্যে লড়াই করতে প্রস্তুত ছিলেন সবসময়। অ্যাডভোকেট আরিফ খান সাহেব, আমি আপনার কাছ থেকে আরও একটু শুনতে চাচ্ছি আর বিস্তারিত। আমি এই পর্যায়ে মাহবুব মোর্শেদ সাহেবের একটা বিশেষ মামলার কথা বলি। সেটা 1964 সালের দিকে একটা মামলা, তার পদত্যাগের বছর দেড়েক আগের মামলার রায় এটি। এবং এই রায়ে একটি চ্যালেঞ্জ বা একটি প্রশ্ন উত্থাপিত হয়েছিল। চ্যালেঞ্জটি খুবই সূক্ষ্ম এবং আমাদের গণতান্ত্রিক আন্দোলনের আমলে, পাকিস্তানের যে 24 বছরের সেমি ঔপনিবেশিক আমলে আমরা যে গণতন্ত্রের পক্ষে যে আন্দোলন আমরা করেছি, এই পূর্ববঙ্গের এবং স্বাধীনতার পরে বাংলাদেশের জনগণ, তাদের আন্দোলনের মূল সূত্রটা বোঝা যাবে মাহবুব মোর্শেদের এই রায় থেকে। এবং সেই রায়ে মূল চ্যালেঞ্জ ছিল বেসিক ডেমোক্রেট যারা প্রত্যক্ষ ভোটে নির্বাচিত না হয়ে পরোক্ষ ভোটে নির্বাচিত হবে, এবং তাদের বেসিক ডেমোক্রেটদের নিয়ন্ত্রক সংস্থা করে হয়েছিল এসডিওদেরকে, প্রশাসনিক বা ক্যাডার সার্ভিসের লোকদেরকে। মামলার চ্যালেঞ্জ ছিল যে এই যে জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের তদারকির দায়িত্ব বা নিয়ন্ত্রণের দায়িত্ব প্রশাসনের হাতে রাখা, এটা গণতন্ত্রের সঙ্গে সাংঘর্ষিক কিনা, এবং এটা কোনো রাজনৈতিক বা ডেমোক্রেটিক সোসাইটির লক্ষণ হতে পারে কিনা, এরকম একটা সূক্ষ্ম তর্ক যখন এই মামলায় উত্থাপিত হয়, তখন এক দীর্ঘ রায়ে মামলার সরকার পক্ষ এবং মামলার বিরোধী পক্ষ দুই পক্ষকে পর্যাপ্ত সময় দিয়ে শুনানি গ্রহণ করে সুদীর্ঘ শুনানির পরে খুবই বৃহৎ এবং অসম্ভব যুক্তি সমৃদ্ধ একটা রায়। এবং আপনারা সবাই অবগত আছেন, মাহবুব মোর্শেদের অন্যতম আরেকটা গুণ এবং সুখ্যাতি ছিল তার অসাধারণ সুন্দর ইংরেজি লেখার জন্য। তিনি খুবই লালিত্যময় ভাষায়, কবিতার ভাষায় জাজমেন্ট লিখতে পারতেন। এবং পৃথিবীর বিচার বিভাগের ইতিহাসে এটাও আরেকটা ব্যতিক্রমী উদাহরণ মাহবুব মোর্শেদ সাহেবের রায়, যেখানে আদালতের রায় সাধারণত কাটকোট্টা হয়, সবাই বলে খুবই আইনের মার পেয়েছে এবং যুক্তি ছাড়া আর কিছু থাকে না। কিন্তু তার পড়াশোনার ব্যক্তি, ইতিহাস অনুধাবন, সংস্কৃতির প্রতি তার অনুগামিতা, তার ইতিহাস মনস্কতা এত গভীর পর্যায়ে ছিল, রাজনৈতিক প্রতি এবং গণতন্ত্রের প্রতি তার নিবেদন এত নিশ্চিদ্র ছিল যে তার রায়ের মধ্যেও সেগুলো প্রকাশিত হতো এবং প্রতিফলিত হতো সাহিত্যের ভাষায়, কাব্যের ভাষায়। এবং তার অসংখ্য রায়ে আপনি শেক্সপিয়ারের কোটেশন পাবেন, রবীন্দ্রনাথের কোটেশন পাবেন, গুরুত্বপূর্ণ সব সাহিত্যিকদের কোটেশন পাবেন। তো যা বলছিলাম, সেই মামলায় তিনি ঘোষণা করলেন যে বেসিক ডেমোক্রেটদের নিয়ন্ত্রক সংস্থা হিসেবে
বা জনপ্রতিনিধিদেরকে নিয়ন্ত্রণ করার জন্য প্রশাসনের হাতে যে ক্ষমতা রাখা হয়েছে, এটা গণতান্ত্রিক সমাজের নিয়মের বহির্ভূত। এই রায়ের মধ্য দিয়ে মাহবুব মোর্শেদ সরাসরি এ কথা বলেননি যে বেসিক ডেমোক্রেসির সিস্টেমটা অবৈধ। এখানে তার প্রজ্ঞা এবং তার যে ঐতিহাসিক বোধের ব্যাপারটা লক্ষ্য করুন, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ। আমি যতবার তার এই রায় পড়ি আমার চিফ জাস্টিস মার্শালের কথা মনে হয়। আপনারা জানেন আমেরিকান গণতন্ত্রের ইতিহাসে, এবং বলা হয় আমেরিকান গণতন্ত্রকে সুসংহত করেছে, পলিটিক্যালি সবচেয়ে স্টেবল করেছে যে একটা রায়, সেটা 1803 সালের মারবারি ভার্সেস মেডিসন মামলার একটা রায়। এবং সেই মামলায় প্রায় একই ধরনের একটা তর্ক ছিল যে রাষ্ট্রের তিনটা যে পিলার বা তিনটা যে গুরুত্বপূর্ণ অঙ্গ, বিচার বিভাগ, আইন বিভাগ এবং শাসন বিভাগ, কার কতটুকু ক্ষমতা, কে কতটুকু ব্যবহার করবে। ওই জায়গায় চিফ জাস্টিস মার্শাল ঠিক একই প্রজ্ঞাপূর্ণ একটা রায় দিয়েছিলেন। তিনি সরাসরি প্রেসিডেন্ট অ্যাডামসের সেই যে আইনটাকে অবৈধ ঘোষণা করেননি, কিন্তু তিনি পরিপ্রেক্ষিতে মূল জায়গাটাকে অবৈধ ঘোষণা করেছেন, যাতে করে সবার মধ্যে একটা ভারসাম্য থাকে, অ্যাট দ্য সেম টাইম ক্ষমতার কাঠামোও যাতে কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা উদ্ভূত না হয়। ফলে মাহবুব মোর্শেদের সবচেয়ে গুরুত্বপূর্ণ উজ্জ্বল ভূমিকা ছিল পাকিস্তানের যে 24 বছর সেমি ঔপনিবেশিক শাসনামলে আমাদের একটা সংঘবদ্ধ রাজনৈতিক আন্দোলন ছিল। এখনকার সেই রাজনৈতিক আন্দোলনটা সম্বন্ধে প্রচুর লেখালেখি, কথাবার্তা, টিভি, টেলিভিশন এবং পত্রপত্রিকায় অনেক গবেষণা দেখি, কিন্তু রাজনৈতিক আন্দোলনের বাইরেও যে একটা গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক আন্দোলন ছিল, এবং সাংস্কৃতিক আন্দোলনের পাশাপাশি মাহবুব মোর্শেদ বিচার বিভাগের উচ্চ আসনে অধিষ্ঠিত থেকে প্রায় একা গণতন্ত্রের পক্ষে, মানুষের অধিকারের পক্ষে যে সংগ্রাম তিনি চালিয়ে গেছেন, সেটা সম্বন্ধে পর্যাপ্ত কথাবার্তা, গবেষণা এবং আলোচনার অনুপস্থিতি আমাকে সত্যি সত্যি ব্যথিত করে। এবার ব্যারিস্টার এম সারোয়ার হোসেন, তার কাছ থেকে জানতে চাইব যে বিচারপতি মোর্শেদকে আমরা যথাযথভাবে মূল্যায়ন করতে পারছি কি না, এবং এর ব্যাপারে কি করণীয় আমাদের। আমি তার সুযোগ্য পুত্র জনাব মাহবুব মোর্শেদের সাথে একটু অ্যাড করতে চাই। জনাব মাহবুব মোর্শেদ ছিলেন অত্যন্ত গণতান্ত্রিক মনের। তিনি যে 54 সালের যে যুক্ত ফ্রন্ট, দেন 11 দফা, 6 দফা, এইটার যে দফাগুলো করেছে সেটা তিনি নিজে পয়েন্ট সেখানে দিয়েছেন, এবং তিনি ছিলেন স্বাধীনতার সপক্ষের লোক। আজকে আমরা দেখি সব জায়গা যে ইথিক্যাল প্রবলেমস, যে কাউকে যদি সবচেয়ে বড় ইথিক্যাল থাকতে হয়, যেখানে মানুষ বিচারালয়ে গেলে ইথিক্স শিখে আসবে, সেখানে যে যদি আনএথিক্যাল বিহেভিয়ার শিখে আসে, সেটা জাতির জন্য, দেশের জন্য অত্যন্ত দুঃখজনক এবং অনাকাঙ্ক্ষিত। আজকে আমরা দেখতে চাই, যেমন দেখতে পারি কেমন জানি যে ব্রিলিয়ান্ট লোকদের কিভাবে সাবসাইড করা যায়, কিভাবে মানে ইটস এ ব্যাটেল বিটুইন ইভিলস অ্যান্ড গুডস, এবং সেইখানে রাষ্ট্র কোনো কোনো ক্ষেত্রে মনে হয় যে খারাপ লোকগুলোর পক্ষে রাষ্ট্রীয় কাঠামো কী করে যায়। এবং আই এম সরি টু সে যে আমাদের বিচার অঙ্গনে দেখা যায় যে যারা ডিফল্টার, যারা আইন ভঙ্গ করে, ওরা বিচারালয়ে যেতে চায়, যেটা উল্টো হচ্ছে যে বিচারালয় ভাবে। যেমন আমি ছোট্ট একটা কথা বলি যে ইনভেস্টমেন্টের কথা যখন আসে, যে এগ্রিমেন্ট অথবা কন্ট্রাক্টের উপরে যদি কোনো বিচার যায়, সিঙ্গাপুর অথবা মালয়েশিয়ায় তারা 6 মাসে সেই মামলা সেটেল করে, অথচ আমাদের এখানে 2 বছরও সেটেল হয় না। যার জন্য আপনি দেখেন যে এখানে যারা ডিফল্টার, দিস ওয়ে দ্যাট ওয়ে ইনডাইরেক্টলি দে গেট প্রোটেকশন অফ দ্য জুডিশিয়াল সিস্টেম। এই জায়গাগুলোকে আমাদের রিভার্স করতে হবে, এবং সেইখানেই যে জুডিশিয়াল অ্যাক্টিভিজম যেটাকে বলে, যেটা বিচারপতি মোর্শেদের মধ্যে ছিল, যে কোনোভাবে বিচারকে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে, এবং বিচারের ব্যাপারে একটা সবচেয়ে বড় কথা বলা হয় যে ইট ইজ নট টু বি ডান অনলি, ইট হ্যাজ টু বি শোন দ্যাট দ্য জাস্টিস হ্যাজ বিন ডান, অর্থাৎ ন্যায় বিচার করা হয়েছে। সেইখানেই বিচারপতি মোর্শেদের সবচেয়ে বড় সাফল্য। এবং আমি মনে করি যে আজকে যারা নতুন প্রজন্ম আছে, তারা তেমন একটা জানে বলে আমার মনে হয় না। এই জন্য রাষ্ট্রের দায়িত্ব হলো এই ধরনের বিচার বিভাগের উজ্জ্বল নক্ষত্র যারা, এবং বর্তমান আমাদের যে জুডিশিয়ারি, স্পেশালি সুপ্রিম কোর্ট, এখানে তাদেরও দায়িত্ব আছে যে সুপ্রিম কোর্টের যারা প্রিডেসেসর, যারা উজ্জ্বল নক্ষত্র, রাষ্ট্রের আজকে আমাদের যারা নতুন প্রজন্ম, তারা তাদের জীবন জানে, তাদের ইথিক্যাল স্ট্যান্ডার্ড জানে, তারা কিভাবে ন্যায় বিচার প্রতিষ্ঠা করছে, তারা কিভাবে মানুষের পাশে দাঁড়িয়েছে, তারা কিভাবে জনগণের পক্ষে কথা বলেছে, সেইগুলোকে আরও কি করে হাইলাইটস করা যায়, সেই ব্যাপারে আমার মনে হয় আমাদের সুপ্রিম কোর্ট একটা চিন্তাভাবনা করতে পারে, এবং আমাদের রাষ্ট্র যারা পরিচালনা করে তারা ও চিন্তাভাবনা করতে পারে। কিন্তু আমরা দেখতে পাই
যারা এদেশের ব্রিলিয়ান্ট সান অফ দ্য সোয়েল, যারা সমাজে বিভিন্ন সময় কন্ট্রিবিউট করে গেছে, তাদের বাদ দিয়ে অনেক সময় দেখা যায় কীভাবে জানি কম যারা একটু কন্ট্রিবিউট করছে তাদেরকে হাইলাইটস করা হয়। অর্থাৎ কোনো কোনো ক্ষেত্রে মেধার চেয়া অমেধাবীরই যেন রাষ্ট্র তাদেরকে প্রাধান্য পাচ্ছে। এই জায়গাটায় আমাদের রাষ্ট্রকে এবং স্পেশালি বিচার বিভাগকে কাজ করতে হবে বলে আমি মনে করি, এবং সেইখানেই আমাদের বিচারপতি মাহবুব মোর্শেদের জীবন থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আমাদের অনুষ্ঠান শেষ পর্যায়ে সব শেষে সৈয়দ মাহবুব মোর্শেদ তার কাছ থেকে আমরা উপসংহার হিসাবে দুটি লাইন শুনব। একটু আগে সার্ভার যে কথাগুলো বলল যে এথিক্স আর জাস্টিসের যে সম্পর্কটা সেটা অত্যন্ত নিবিড়। এথিক্স বাদ দিয়ে জাস্টিস হতে পারে না। সুবিচারের ভিত্তি হবে নৈতিকতা। তো বিচারপতি মোর্শেদের ওর যে অ্যাপ্রোচ টু ল সেটা সম্পূর্ণ এথিক্স ভিত্তিক ছিল। আমার মনে হয় আমরা যদি আবার এথিক্সের দিকে ফিরে যাই তাহলে আমরা যে বিচারপতি মোর্শেদের যে স্পিরিট, আমার পিতৃদেবের যে স্পিরিট, যে স্পিরিট ওর মধ্যে কাজ করেছে সেটাকে আমরা খুঁজে পাবো। সত্যি কথা বলতে কি, বিচারালয়ের চার দেয়ালের বাইরে এমন ব্যক্তিত্বের প্রভা আর কোনো বিচারপতির ভাগ্যে জুটেছে কি না সন্দেহ। তিনি এমনই একজন ব্যক্তিত্ব, আমরা সেই রবীন্দ্রনাথকে যখন বর্জন করা হয়েছিল তখন তিনি রবীন্দ্র জন্ম শতবার্ষিকীর অনুষ্ঠানের সভাপতি হয়েছিলেন। আমরা দেখেছি আগরতলা ষড়যন্ত্র মামলায় তিনি পদত্যাগ করেছেন মামলার সময়। আমরা দেখেছি সেই প্যালেস্টাইনের সেই বিষয়েও তিনি তার জীবনের শুরুতেই যখন কর্মজীবনে ঢোকেন নেই তখনই তিনি সেই প্যালেস্টাইনের বিষয়ে আলোকপাত করেছেন, এবং তখন থেকে সাহিত্য সংস্কৃতি সব দিক দিয়ে তিনি এগিয়েছিলেন। আজকে বিচারপতি মোর্শেদ নেই, আমরা তাকে কিভাবে মনে রাখব? আমাদের এটা ভাবতে হবে। তার অনেক সুন্দর সুন্দর লেখা রচনা এখনও অপ্রকাশিত আছে, আমরা আশা করব সেগুলো প্রকাশিত হোক, নতুন প্রজন্ম তাকে চিনুক, পাঠ্যসূচিতে তার জীবনী অন্তর্ভুক্ত হোক। তিনি আমাদের বাতিঘর, তিনি আমাদের অনুপ্রেরণার উৎস। তার স্মৃতি ও আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি।